হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে ঘড়িতে 3:30। মেয়ে তো ঘুমাচ্ছে। আর এখন তো দেখছো মেয়ে ঘুমাচ্ছে, কিন্তু গত দুদিন ধরে যা মেয়ের অবস্থা গিয়েছে, আমি মানে কোনো রকম ভিডিও করিনি। আজকের ভাবলাম একটু বেটার আছে, তাই জন্যে আজকে তাও কত লেট করে ভিডিওটা শুরু করলাম। এখন 3:30 মানে বুঝতেই পারছো অনেকটাই দেরি। তো বুধবার, তোমরা তো মঙ্গলবার দেখলে যে মেয়ে ওরকম একা একাই মানে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লো। বাপরে, বুধবার দিন মানে মহরমের দিন মেয়ে বিছানা থেকে উঠছেই না, মানে ও চোখ খুলে তাকাতেই পাচ্ছে না, সমানে চোখ বন্ধ করে ফেলছে। মানে এতটাই পরিমাণে শরীর খারাপ, যেরকম শরীর খারাপ সেরকম জ্বর। জ্বর ম্যাক্সিমাম নামছে হচ্ছে 100, মানে 100টা হচ্ছে সব থেকে কম। এরকম অবস্থা, কিচ্ছু খায়নি বুধবার দিন, কিচ্ছু না। আর সেরকম পেটে ব্যথা। আমি তো সকাল থেকে দেখছি দেখছি মানে আর আমি পাচ্ছি না। লাস্টে 1টার দিকে, সকাল থেকে অনেকবার ট্রাই করেছি খাওয়ানোর, রাজীব ঘুরতে নিয়ে গেছে, বাইরে থেকে ঘুরিয়ে এনে যদি হয়, তাও সেই মেয়ে পুরো একদম নেতিয়ে পড়েছে আর কি। তারপরে আমরা কি করলাম, আমি আর দেখতে পাচ্ছিলাম না। লাস্টে যখন খাওয়াতে বসেছি দুপুরবেলা 12, তখন কটা বাজে, 12:30 হবে হয়তো, তখন আর মেয়ে দেখলাম কোনোভাবেই খাওয়াতে পারছি না। সকাল থেকে কিচ্ছুটা পেটে পড়ে না। আমি বললাম রাজীব চল হসপিটালে নিয়ে চল মেয়েকে। আর এরকম ভাবে আমি তো পুরো মানে অঝরে কাঁদছি ওই অবস্থায় মেয়েকে দেখে। তখন মেয়েকে বললাম চল রাজীব কেয়ারলেসে নিয়ে যাই। যেহেতু রাজদীপের মহরম ছিল, কাকু দোকানে ছিল, তো রাজদীপ দেরি করেই দোকানে যাচ্ছিল। আর ওই সময় রাজদীপ বেরোতো। তারপর মেয়ের ওই অবস্থা দেখে রাজা দোকানে গেল, আমি মেয়েকে নিয়ে বেরোলাম। তারপরে মেয়ে গাড়িতে যেতে যেতে তারপর আমাদের মাথায় এটা ঘুরছে যে হসপিটালে নিয়ে যাব, যদি এক্ষুনি অ্যাডমিট করে নেয়, সেলাইন চালায়, আমার তো এইগুলো ভয় লাগছে। তারপরে প্রথমে কি করলাম, কিছু খাওয়াবার চেষ্টা করলাম। গাড়িতে ঘুরতে বেরিয়ে না, তখন মানে দুপুরবেলা যখন ঘুরতে বার করলাম, মানে সমানে কাঁদছিল আর কি। ও যে খাবো না খাবো না খাবো না করছে, আর পেটে ব্যথা করছে। যখন ঘুরতে বার করলাম দেখলাম ওর মুখটা একটু ভালো হলো। এবার গাড়িতে বসে ভাবছি, এবার আমরা যে দেখছি ও একটুখানি বেটার হচ্ছে, তখন ভাবছি যে পিয়ারলেসে নিয়ে যাব, কারণ ওখানে গেলে যদি অ্যাডমিট করে নেয় সেলাইন চলে। এবার রাস্তা থেকে তখন কি করলাম, একটা মামাকে তখন মেয়েকে জিজ্ঞাসা করছে কি খাবি, তখন বলছে আমি পিৎজা খাবো। বলে যা খেতে চাই এখন খাওয়া, পেটে কিছু দিক। তারপর লাস্টে একটা হ্যান্ডমেড পিৎজা, মানে রুট আটার থিন ক্রাস্ট যেগুলো হয়, থিন ক্রাস্ট পিৎজা একটা কিনলাম। কিনে একটা স্লাইস আর একটু কম খেয়েছে। খেলো, কিন্তু তখন বলছিল পেটে ব্যথা করছিল, তারপরে বলছে আবার পেটে ব্যথা করছে। তারপরে মেয়ে যেন একদম নেতিয়ে পড়েছে, একদম। এবার ওখান থেকে আমরা সোজা গেলাম উৎসবের যেখানে গাড়ির শোরুমে, ওখানে মানে হচ্ছে পিয়ারলেসটা ফেলে কিছুটা। তা উৎসব ওকে দেখে বলছে তুই ইমিডিয়েট কোথাও একটা নিয়ে যা। তা আমি হচ্ছে সেটাই মাথায় ঘুরছে যে কোথায় নিয়ে যাবো বুঝতে পারছি না। তারপর ও বললো যে মাতৃভবনে নিয়ে যেতে, ছোট দিয়ে ওর মেয়েকে মাতৃভবনে দেখায়, ডক্টর জয়ন্তী বোস। তা উনাকে ফোন করছিলাম, উনি ফোন তুলছিলেন না। ওনাকে তারপরে অনেক পরে আমি পেয়েছি, তখন ওনার নিজেরও শরীর খারাপ। তা ওই জন্য উনি বললেন যে আপনি যান, ওখানে যে মনে হয় ডক্টর দীপাঞ্জন কর আছে, তা উনি দেখে দেবেন। তো আমরা সোজা চলে গেলাম ওখান থেকে মাতৃভবনে। মাতৃভবনটা হচ্ছে আপনার ওই রাসবিহারীর ওদিকটা। আর মহরমের দিন তো আমরা সাউথ সিটি ফেলে ওদিক দিয়ে যাচ্ছিলাম, ওদিকে রাস্তা বন্ধ। তারপর রাজদীপ ম্যাপ ঘেটে ঘেটে ভিতর দিয়ে কত অলিগলি করে, আমি অত রাস্তা চিনি না, সেই সুরুচি সঙ্গের ওখান থেকে উঠে গেছে। কোনো মতে মাতৃভবন পৌঁছালাম। মাতৃভবন পৌঁছে ওখানে ডক্টর দীপাঞ্জন কর ছিল, তো ওনাকে দেখালাম। উনি বললে ইমিডিয়েট মেয়েকে হসপিটালে ভর্তি করতে। ওর অবস্থা একদম ভালো না, মানে ওর চোখ মুখ দেখে বলছে আপনার কি মনে হচ্ছে, ওকে চোখ মুখ মেয়ে চোখ খুলে তাকাতেই পারছে না, সমান চোখ এরকম করে নিচ্ছে, মানে চোখ পুরো ভারী হয়ে গেছে। আর ও তো মানে আমি বোঝাতে পারছি না আর কি। সেই সময় আমার কোনো মেন্টালে মাথাতে আসেইনি যে মানে আমি ফোন খুলে ভিডিও করবো, সেসব তো দূরেই থাক, বাদ দাও। আমি অতটাও প্রফেশনালি হয়ে উঠিনি যে ওই সব সময় আমি ভিডিও করব, ওই সব বাদই দাও। তা ও তখন রাজীবকে বললাম, রাজীবকে নিয়ে ঢুকতে দেয়নি, রাজীব বাইরে দাঁড়িয়েছিল। আমাকে যেহেতু মাতৃভবন মেয়েদের, তা আমি ওকে নিয়ে ঢুকেছিলাম। আমি ওর বাবার সাথে একটু আলোচনা করি, তারপরে আমি এই ডিসিশানটা নেবো। তা ও
বেরিয়ে রাজুকে বললাম, আমি তো তখন পুরো হাউমাউ করে কাঁদছি, যেই শুনেছি মেয়েকে ওখানে ঢুকে দেখছি কত ছোট ছোট বাচ্চা সেম প্রবলেম, এই ভাইরাল ফিভার আর এ হচ্ছে। তারপরে পরীক্ষা টরীক্ষা করে দেখছে আরও অন্য কিছু বেরোচ্ছে, পেটের প্রবলেম এইসব বেরোচ্ছে। আর সবার দেখছি একটা করে হাতে সেলাইন ঢোকানো, হাতটাকে বাঁধা বাচ্চাগুলো, ওর সাথে তো মাগুলো রয়েছে, ওইসব দেখে তো আমার আরও হয়ে গেছে। এইবারে তারপর ওখান থেকে রাজদীপ ছোটো কাকুকে ফোন করলো, ছোটো কাকু বললো তুই ওখান থেকে নিয়ে চলে আয়, কারণ এখান থেকে আমাদের বাড়ি থেকে মাতৃভবনের ডিস্টেন্সটা বেশ অনেকটাই দূর। ছোটো কাকু বললো তোরা নিয়ে চলে আয় ওখানে। আমরা সকালবেলা আরেকটা কাজ করেছিলাম, আমি মানুষ বাগচির কাজ, ডক্টর মানুষ বাগচি আমাদের সোনারপুরে বসে, সেদিন সোনারপুরে ছিল না, উনি যাদবপুরে বসেছিলেন, ওনার কাছে নামটা লিখিয়ে রেখেছিলাম। সেটা ছিল হচ্ছে 6:30, কিন্তু 6:30টাও আমার কাছে মনে হচ্ছিল অনেকটা, মেয়ের কন্ডিশন এতটাই হয়ে গেছিলো, ওই জন্যই আমরা দুপুরবেলা বার করে নিয়েছিলাম আর কি। তো আমার রাজদীপ বললো যে হ্যাঁ চল, ছোটো কাকু বলছে যে মাতৃভবনে ভর্তি করাতে হবে না, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই, যদি ভর্তি করাতেই হয় তাহলে কাছাকাছি কোনো ভালো নার্সিংহোমে ভর্তি করাবো আগে। তারপরে আমরা কি করলাম, কারণ ওখানকার ডাক্তার বলছে টাইফয়েড কিংবা পেটের হয়তো অনেক বড় গন্ডগোল, ওকে দেখে আর কোনো রকম ওষুধ দিতে চাইছিল না। ওনারা আগে পরীক্ষা করবে, সেই বুঝে ওষুধ দেবে। তারপরে শুধু প্যারাসিটামল লিখে দিয়েছিল, যদি আমরা যে ওকে যেহেতু অ্যাডমিশন করিয়েছে আর আমরা যেহেতু রাজি হলাম না, তারপর ওখান থেকে সই করে বেরোতে হয়েছে, কারণ ওনারা পরে আর কোনো কিছু হলে যাতে ওনাদের কোনো দোষ না হয়, এই জন্যই সই টই করিয়ে নিয়ে বের করে। তো ওখান থেকে বার করে নিয়ে সোজা চলে এসেছি। তারপরে যাদবপুরে ডিভাইন পলিক্লিনিকে ডক্টর মানুষ বাগচি বসে, ওনাকে দেখালাম। তখন উনি বলল যে উনি ওষুধ দিয়েছিল, অ্যান্টিবায়োটিক দিল, জ্বরের ওষুধ দিয়েছে, পেটে ব্যথার ওষুধ। চুলকে দেবো? উনি যে ওষুধটা দিলেন অ্যান্টিবায়োটিকটা, আর দিয়েছে ক্যালপল, তো দিয়েছে ক্যালপল 120, আর পেটের যে ব্যথার যে ওষুধটা দিয়েছিল ওইটা আমি আগে থেকেই খাওয়াচ্ছিলাম। আমি আবার ডক্টরকে বললাম যে ডক্টর আমি তো এই ওষুধটা আগে থেকে খাওয়াচ্ছি, কিন্তু এই ওষুধে ওর পেটে ব্যথা কমছে না। তারপরে ওখানটা ডক্টর বললো তুমি একটু ধৈর্য ধরো, দেখো আমার তো পেটে হাত দিয়ে মনে হচ্ছে না কোনো প্রবলেম আছে, একটু দেখতে হবে, আর কয়েকটা টেস্ট লিখে দিল। মাতৃভবন থেকেও আমাকে টেস্ট লিখে দিয়েছিল, ম্যালেরিয়া, তারপরে হচ্ছে চেস্টের, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে বুকে আর কি, কফ টফ জমে আছে, চেস্ট এক্সরে, তারপরে ইউরিনের জন্য একটা ইউরিন টেস্ট দিয়েছে, আর ব্লাড টেস্ট দিয়েছে, মানে হিমোগ্লোবিন কত কি আছে। তো ওইটা আমি ডক্টর মানুষ বাগচিকে দেখালাম, উনিও দেখে অত কিছু দেয়নি, শুধু হচ্ছে তোমার ইউরিন টেস্টটা দিয়েছে আর ম্যালেরিয়াটা দিল, আর হচ্ছে রক্তের সব কিছু রিপোর্টটা, ব্লাড টেস্টটা দিল। তারপর ওখান থেকে দেখিয়ে আমরা চলে এলাম, মানুষ বাগচির কাছ থেকে দেখিয়ে আমরা বাড়ি চলে এলাম। ওই দিন আমাদের পাশেই হসপিটাল অ্যাটলাস আছে, ওখানে তারপর বুধবার দিন রাত্রিবেলা দেখলাম অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পর মেয়ে, ওই দিন বুধবার দিন মেয়ে সারাদিন কিচ্ছু খায়নি, কিচ্ছু নয়, মানে খাওয়াতেই পারছি না, এক গাল দিতে ও ঘুমের ঘরেও পর্যন্ত বলছে যে আমি খাবো না, আমি খাবো না, মানে ওর মাথার মধ্যে শুধু ওটাই হচ্ছে আমি খাবো না, আর সমানে ঘুমিয়েই পড়ছে, ও একা একা শুধু ঘুমিয়েই যাচ্ছে বুধবার দিন। তারপরে আমি ওই দিন তো কিছু খাওয়াতে পারলাম না, কিন্তু ওই খালি পেটেই আমাকে সব কিছু খাওয়াতে হয়েছে ওষুধ, আর ওখান থেকে বেরিয়ে শুধু 2টো বিস্কিট খেয়েছিল, ও নিজে থেকেই চেয়ে খেয়েছিল। রাজদীপ বললো যা খেতে চাইছে এখন খাওয়া। তারপরে ডক্টরের ওষুধ খেয়ে বৃহস্পতিবার দিন দেখলাম মেয়ে একটুকুনি উঠে দাঁড়িয়েছে, সকালবেলা একটুকুনি বললো আমি ম্যাগি খাবো। আমি বললাম, প্রথমে তো ভাবছিলাম ম্যাগি দেবো, একে পেটে ব্যথা করছে তার মধ্যে ম্যাগি, তারপর ভাবলাম যে দিই আটা ম্যাগি, একদম সামান্য একটু মশলা দিয়ে ওই করে দিলাম। তো ওটা খেলো, খেয়ে দিয়ে সকালবেলা 11টার সময় নিয়ে গেলাম আমাদের এখানে অ্যাটলাসের কাছে ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টটা। ইউরিনটা তো সকালবেলায় আমি দিয়ে এসেছিলো রাজদীপ, সকাল ফার্স্ট টয়লেটটা, তারপরে ব্লাড টেস্ট 11টার সময় নিয়ে গেলাম। ও বাবারে, মেয়ে যে কি কেঁদেছে, আর আমাদেরকে ঢুকতেও দেয়নি ওই যেখানে ব্লাড টেস্টে, দুবার ওকে করতে হচ্ছে, একবার হচ্ছে প্রথমবার করেছে ব্লাড পাইনি, আবার দ্বিতীয়বার সমানে আমি শুধু শুনতে পাচ্ছি আমি মাম্মির কাছে যাবো, আমি মাম্মি
যে কি কষ্ট, মানে বেরোতে পারবো না। তো রিপোর্ট চলে এসছে, ম্যালেরিয়াটা তো দেখলাম যে নট ফাউন্ড দেখাচ্ছে, বাদ বাকিগুলো আজকে ডক্টরের কাছে যাব, আবার ডক্টর মানুষ বাগচির কাছে, সেই যাদবপুরেই যেতে হবে। আমাদের এখানে বসে, কিন্তু কালকের বসে আবার সকালে, এটা একটুখানি আমাদের চাপের হয়ে যাবে, ওই জন্য আমি আজকেরই বিকেলবেলা যাব, গিয়ে রিপোর্টটা দেখাবো, দেখি কি বলে। এখনো ইউরিনের রিপোর্টটা পাইনি, ব্লাড রিপোর্টটা পেয়েছি। তো যতটুকুনি পেয়েছি ততটুকুনি দেখিয়ে আসি। আর কালকে রাত্রিবেলা আরেকটা জিনিস দেখলাম, ওর পেটে কৃমি হয়েছে। হ্যাঁ, রাত্রিবেলা ও প্রচণ্ড বলছে আমার পিছনে চুলকাচ্ছে চুলকাচ্ছে চুলকাচ্ছে। তারপরে আমি যখন এ করে দিই তখন দেখলাম সাদা মতন একটা কৃমি, আমি বার করতে যাবে আবার ঢুকে গেল। তো যাই হোক, আমার মা বলছে যে কৃমির জন্য কিন্তু এরকম পেটে ব্যথা করে, পেটে কামড়ায়, তারপরে হচ্ছে খাওয়ার অরুচি হয়, মানে খুব কষ্ট হয় নাকি। একবার ওকে মাঝখানে আমি কৃমির ওষুধ খাইয়েছিলাম, প্রায় 6 মাস তো হয়েই গেছে। তো দেখা যাক, আজকে ডাক্তারখানায় যাব, গিয়ে দেখি ডক্টর রিপোর্ট দেখে কি বলে। তারপর আবার রবিবার দিন ইউরিনের রিপোর্টটা পাবো, ওইটা আবার দেখাতে হবে। এই হচ্ছে গল্প। ওই জন্য আমি বুধ বৃহস্পতি দুদিন কোনো রকম ভিডিও করিনি। আজকের মেয়ে ঠাকুরের কৃপায় অনেকটাই ভালো আছে দেখলাম। জ্বর কালকের থেকেই আর আসেনি, রাত্রিবেলা শুধু কালকের একটুকুনি 99 পয়েন্ট সামথিং এসছিল, তখন আমি আবার কাল ক্যালপল দিয়ে দিয়েছিলাম। আজকে তো এখনো পর্যন্ত কিছু হয়নি। দেখা যাক, বিকালবেলা নিয়ে যাই 6:30টার সময়, তারপর তোমাদেরকে বলবো রিপোর্টে কি এলো না এলো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, জানি না কতটা কি দেখাতে পারবো, রিপোর্টে কি বলে। সেরকম যদি বলে আমি হয়তো ভিডিওটা আরও কন্টিনিউ করতে পারবো কিনা সেটাও জানি না। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। কি জোরে বৃষ্টিটা নেমেছে দেখেছো, এখন বাজে 5:15। এদিকে মায়েরও জ্বর, ব্যাস হয়ে গেল। এবার শুধু মা বাবা দুজনেরই জ্বর, এবার আমি বাকি আছি আর রাজীব বাকি আছে। রাজীবকে বললাম মাস্ক পরে ঘোর, রাজীব এখন নিয়ে গেছে মাকে ডাক্তারের কাছে, তারপর ওখান থেকে এসে তারপর আমাদেরকে নিয়ে যাবে ডাক্তারখানা। কি অবস্থা, এখন শুধু ডাক্তারখানার পর্বে চলছে। ভাবছে, এবার আমার মাথা তো মানে চিন্তা আরও বেড়ে গেল, তার কারণ হচ্ছে মা এখন উঠতে পারবে না, এই জ্বরটা এতটা পরিমাণে দুর্বল করে দিচ্ছে না, মানে শরীর একদম উঠতেই পারা যাচ্ছে না। এদিকে আমার মেয়ে ছাড়ছে না আমাকে, কাল থেকে যে কি করব আমি পুরো হাবুডুবু খাবো, কিচ্ছু জানি না আমি কালকে কি করে সামলাবো। কারণ আমার ঘর থেকে আমার মেয়ে আমাকে নিচেই নামতে দিচ্ছে না, আর এদিকে কোনো কাজ পর্যন্ত করতে দিচ্ছে না। আমি জানি না কি করে করবো। এর মায়ের কাছে বসিয়েও ওকে আমি রাখতে পারবো না, আমার সাথেই রাখতে হবে, সুতরাং জানি না। আমি শুধু ভগবানকে ডাকছি যেন আমার না হয়। আমার হলে আমি জানি এবারে যে কি হবে ভগবান জানে, আমাকে এবার মাস্ক পরে ঘুরতে হবে। কারণ আমার হলে আমার মেয়েটাকে সামলাতে হবে, সামলাতে পারবো না, কারো কাছে দিতেও পারবো না, ওকে কি করব জানি না। ওই বাড়ি গিয়ে রাখতে হবে। আর এখন যা ও ঘ্যান ঘ্যানে হয়েছে, ও আমাকে ছাড়া কারোর কাছে থাকছে না, কারোর কাছে না। কি চিন্তার ব্যাপার। বাজে হচ্ছে 6:10, আমরা রেডি হয়ে গেছি, নিচেও নেমে গেছি। রাজীব আবার গাড়ির চাবি খুঁজে পাচ্ছে না, আবার ওপরে গেছে। মাকে ওই ভাইরাল ফিভারেরই ওষুধ দিয়েছে, সোমবারের মধ্যে যদি না কমে আবার জানাতে বলেছে। আশা করছি কমে যাবে। আমার আবার মনে হচ্ছে যেন এইখানটায় ব্যথা ব্যথা করছে, এত আর কি জ্বর 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 শুনছি তো, কেমন যেন মনে হচ্ছে গলা ব্যথা করছে। ওর ঘুম কাটেনি না, পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, চলো কল্যাণী নাও। সেদিন থেকে গাড়ি তুলিস রে, খাবো না তো পিজার প্রতি এত কবে থেকে হলো মামা? হ্যাঁ, এত পিজা লাভার কবে থেকে হয়ে গেলি? তুই তো গুড়গুড়ি নিয়ে মতো হয়ে যাচ্ছি পিজা লাভার। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, না বৃষ্টি থেমে গেছে। ওয়াইপার চললো, ঠিক বলেছো বাবা, এক্ষুনি ওয়াইফাই চললো। হ্যাঁ, তুমি আজকে আবার পিজা খাবে?
মেঘটা কি সুন্দর লাগছে। আমার শুল হ্যাঁ তোমার স্কুল, হ্যাঁ ঠিক বলেছো। কবে থেকে আসা হবে মামা স্কুলে? হ্যাঁ 1 সপ্তাহ হয়ে গেল স্কুলে আসা হচ্ছে না। আমার দেখ ওই ক্লাউডটা কি সুন্দর লাগছে, দেখ বুঝিস। আমরা এখন ক্রস করছি হচ্ছে 8B। রাস্তায় এত জ্যাম যে এখন 7:05 বাজে, 7:30 অবধি ডক্টর থাকবে। অবশ্য চলে এসেছি 8Bর পরেই, গলিটাতেই হচ্ছে ডক্টরের ক্লিনিকটা। এই যে মামা কোথায় গেল, কোথায় গেল? এই ও মামা, মামা ওদের গাড়ি গেছে স্টার্ট বন্ধ হয়ে, কি অবস্থা। বসে যান, আমি রানিং করে আপনি স্টার্টটা গিয়ারে বসে পারবেন তো? হ্যাঁ গিয়ারে ভালো লাগতো আসো। মামার ডাক্তার দেখানো হয়ে গেছে, রিপোর্ট সব ভালো। বাইপাসটায় উঠছি, ওখানে আমি পাশে দাঁড়াও রিগে যাবে। মোমো খাবে তো? কি খাবে মামা? মোমো? হ্যাঁ থাক, ওই সব জায়গায় খাওয়াতে হবে না এখন, সব কিভাবে বানা, ছেড়ে দেওয়া বাড়ি চল। মামার রিপোর্ট সব ভালো। আর রাজদীপ হচ্ছে স্টার্ট দিয়ে গাড়ি দাঁড়িয়েছিল, বসেই ছিল গাড়িতে, ওর ভিতরে ঢোকেনি, মানে স্টার্ট বন্ধ করলেই যদি আবার স্টার্ট মানে আর গাড়ি যদি না চলে ওই জন্য ও আর ঢোকেনি, ওখানেই বসে গাড়ির মধ্যেই বসেছিল। এখন যাচ্ছি সোজা বাড়ি, কারণ স্টার্ট বন্ধ করা যাবে না গাড়ি, তাই তো মামা? মা গাড়ি খারাপ হয়ে গেছে, স্টার্ট বন্ধ করলেই ব্যাস হয়ে গেল। হ্যাঁ তো আমরা এখন চলে এসেছি সোজা একদম সোনারপুর, কোনো দিকে দাঁড়াইনি, চলে এসছে। আমরা যাবো তো, ঘুরতেই যাবো এবার। বাবা রাজি এখানে কি কি হলো, বন্ধ করে চলছে? বেকার বেকার। না না, তাই হ্যাঁ তারও হ্যাঁ থাকবে তো এখন। আমরা এখন চলে এসেছি সোজা গ্যারেজে, কোনো দিকে দাঁড়ায়নি, রাজদীপ একদম ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে এসছে। চলো এখন দেখছে যে স্টার্ট বন্ধ করলেও চলছে। চলো চলো ঘুরতে যাবো। চলো এবার হেঁটে হেঁটে ঘুরবো মাম্মা, আমরা হেঁটে হেঁটে। হ্যাঁ মামার রিপোর্ট ফিপোর্টগুলো থাকে। দাঁড়া 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 মামা দাঁড়া, লক করছি না। চলো এই মামা আমার জলের বোতলটা নে, জলের বোতল আর এটা গাড়ির লোকটা এসছে, কি হচ্ছে দেখাচ্ছে। লাইট যদি হালকা যদি এরকম নেভে যায় বা ডাউন করে তাহলে কিন্তু ব্যাটারি সমস্যা কিনবে। হ্যাঁ তাহলে কিন্তু সেলফে সমস্যা না, এখন আর হচ্ছে না। যখন এখন গাড়ি গরম হয়ে গেছে, ব্যাটারি চার্জ ঠিকঠাক দিচ্ছে। হ্যাঁ বুঝতে পারলাম, ব্যাটারি তো বললো ওকে আছে, ব্যাটারি তো ওই ভালো আছে, অনেক কিছু লোড নেই। ব্যাটারি ভালো আছে বলেছে না? হ্যাঁ ঠিক আছে, ওই নাম্বার দিল না, ব্যাটারি প্রবলেম ঠিক আছে। আচ্ছা 19 এর ব্যাটারি আছে, এই ডেটটা দেখ এই আছে 19 এর ব্যাটারি। তবু তোমার সন্দেহ হচ্ছে, আমি একটা ভালো রানিং গাড়ি ব্যাটারি খুলে আমি আপনাকে দেবো, আমি ব্যাটারিটা রেখে দেবো যে আমার গাড়িতে 2 দিন চালাবো, কোনো সমস্যা হচ্ছে কিনা আমি আগে দিয়ে দেবো। যদি মামা এদিকে বলবেন না হলেও বলবেন, বুঝতে পারলাম। এটা আছে 2019 এর ব্যাটারি, যেটা লক্ষ্য করে এই 4টে অঙ্ক ছেড়ে দিয়ে 9 মানে 19, ও ভালো মতোই জানি 19 যদি হয় তাহলে 19, 19 বাদে 20, 21, 22, 23, 24, 5 বছর মানে 19 ম্যানুফ্যাকচার হয়েছে ব্যাটারি। এই যে 9 আছে এখানে যাবে, তত দিন যখন এখন ব্যাটারি নেবে তো এখন দেবে 4 লেখা থাকবে, 23 হলে 3 লেখা থাকবে, 22 হলে 2 লেখা থাকবে, এই যে 9 বললো গাড়ির কোনো ডিস্টার্ব নেই, ব্যাটারিটা একটু চেঞ্জ করে নিলে ভালো হয়। এমনি যতবার স্টার্ট দিল, এখন তো স্টার্ট হলো। তো এবার যাচ্ছি একটু কিছু খাবো, খুব জোর খিদে পেয়েছে। সেই 1টার সময় আমরা দুজনে আজকে লাঞ্চ করেছি, এখন বাজে প্রায় 9টা। কিছু একটু হালকা কিছু, এই সেই ওইখানটায় যাবি
আমরা গাড়ি ঢুকতে পারবো না। কোথায়? ওই বাবাইদের বাড়ির ওখানে নতুন যেটা হয়েছে, একটু চাও খেতাম। ওখানে গাড়ি রাখবো বাইরে। গাড়ি রাখতে পারবে না তো? আরে বাইরে রাখবো। ও, লাইটটা বন্ধ করো। কিচ্ছু খেলাম না, লাস্ট পর্যন্ত খাচ্ছি ফুচকা। রাজীবের দোকানেও দেরি হয়ে যাবে, আর ওখানে বাইরে আর কি খাবো বুঝতে পারছিলাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ট্রেনওয়ালা একটু ফুচকাই খাই। রাজীব এখন গেছে গাড়িটা গ্যারেজে রাখতে। এসেই আগে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ওর সন্ধ্যেবেলা কিছু খাইনি, খিদে পেয়েছিল বেচারি, খালি ওকার তুলছে দেখি। এই স্বভাবটা আমার মতন পেয়েছে, আমারও খিদে পেলে একদম সহ্য করতে পারি না, খালি ওকার ওঠে। যাই হোক, ওকে ঘুম টুম পাড়িয়ে এখন 11:30 বাজে। আমিও আছে খেয়ে নিচ্ছি এখন ঘুগনি আর রুটি। এই যে ঘুগনি, আর তার সাথে আর একটা জিনিস আছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। ঘুগনিটা এখন মিষ্টি মিষ্টি হয়েছে একটা। বছরের প্রথম তালের বড়া রাজদীপের একটা বন্ধু দিয়েছে, ওটাও খাবো একটা। রাত্রিবেলা বেশি খাবো না, আবার বুক জ্বালা করবে। মেয়ের রিপোর্টটা পজিটিভ শুনে এত ভালো লাগছে। যদিও একটা রিপোর্ট এখনো বাকি আছে, ইউরিনেটটা, ওটা সানডে দেবে। ওইটা হয়ে গেলে বাবা পা দেবো জানো। ওর না কৃমির জন্য মনে হয় পেটটা ব্যথা করছে। আমার মা তো খালি বলছে যে কৃমি হলে নাকি এরকম পেটে ব্যথা করে, কামড়ায়। তো কিন্তু কৃমির ওষুধ এখন ডাক্তার তো দিল না, বললো সর্দি ফর্দি যতক্ষণ না সারবে ততক্ষণ কৃমি ওষুধ দেবে না। কৃমি ওষুধ খেলে পেট নাকি, শরীর নাকি খুব গরম হয়, এটাও বলছিল। তো দেখা যাক কবে দেয়। সোমবার দিন আবার দেখাতে বলেছে ডাক্তার। সোমবার মানে রবিবার দিন যেহেতু পাবো রিপোর্টটা, সোমবার দেখে নিয়ে আরেকবার জিজ্ঞাসা করবো কৃমির ওষুধটা দেবে কিনা। কৃমির হলে নাকি আবার মা বলছিল যে শরীরও সারে না, মানে খাবারের পুষ্টিগুণটা ঠিকঠাক ভাবে পায় না। আরেকবার খাইয়েছিলাম, সে মনে হয় 6-7 মাস হয়ে গেছে। বাবার জ্বরটা বেশ ভালো এসেছে, মায়ের জ্বরটা অতটা নেই। মায়ের মাথাটা ব্যথা করছে আর গলা ব্যথা করছে, কিন্তু এখন আমি নিচে গেলাম, দেখলাম বাবার বেশ কাঁপুনি দিয়ে জ্বর এসছে। কালকে কি কি রান্না করবো আজকে রাত থেকে সব মাথার মধ্যে ঠিক করে নিয়েছি। যদি বাই চান্স না মেয়ে না উঠতে দেয় বা নিচে নামতে দেয়, তাহলে কাকিমাকে ফোন করে বলতে হবে, কাকিমা সব বার করে নিজে নিজে করতে হবে, কারণ ও যা কাঁদে বাপরে বাপ। তো চলো এটা খাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো আর সবাই সুস্থ থাকো। আজকের মতন গুড নাইট।